আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিকুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 18। গত 16 এবং 17 নম্বর ক্লাসে অধ্যায় 3 এর নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের মূল যে 3টা সূত্র, অর্থাৎ স্যার আইজ্যাক নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এর মধ্যে তৃতীয় সূত্র নিয়ে আজকে আলোচনার বিষয়। দেখো, নিউটনের তৃতীয় সূত্র এবং আরেকটা আলোচনার বিষয় আছে যে ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। তো নিউটনের তৃতীয় সূত্র খুবই একটা মজার বিষয় এবং খুব ইন্টারেস্টিং। তোমরা যদি একটু দেখো, প্রথমে আমরা সূত্রটা একটু দেখে নিই। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সূত্রটা দেখে বা পড়ে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবা এবং মনে হবে খুব একটা সহজ সূত্র। যদিও এইটুকু পড়ে বা এই সেন্টেন্সটুকু পড়ে তোমরা কিন্তু এর ভেতরে কি আছে এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। অনেক সময় এটা আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে কষ্ট হয়ে যায়। যেমন মনে করো যে বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি এখানে একটা চিত্র দিয়েছি। চিত্রতে একজন ব্যক্তি যে বলে এই বস্তুটার উপরে বল প্রয়োগ করছে, বিপরীত ক্রমে এখানে এই বস্তুও কিন্তু বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ করছে। তো তোমার এরকম মনে হতে পারে যে যদি সমান এবং বিপরীত বল প্রয়োগ করে তাহলে এই বস্তুটি গতিশীল হয় কেন, বা এর যদি সমান এবং বিপরীত বল প্রয়োগ করে তাহলে দুইটা বল পরস্পর কাটাকাটি হয়ে বা লব্ধি বল তো শূন্য হয়ে যাওয়ার কথা, তাহলে তো বস্তুটি গতিশীল হওয়ার কথা নয়। তাহলে এমন হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, এখানেই আমাদের প্রশ্নটা উঠে যে যেখানে তোমরাকে আমি যদি বোঝাই, দেখো যে এখানে আমি এই জন্যে এখানে একটা সূত্রটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করেছি, যেখানে বলা হচ্ছে যে দুইটি বস্তুর মধ্যে যখন প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করে। তো তোমরা যেখানে দেখো, তার মানে কি যে প্রথম বস্তু আমরা যদি হাতটাকে বিবেচনা করি, দ্বিতীয় বস্তু এই বস্তুটাকে যদি বিবেচনা করি, তাহলে প্রথম বস্তুটি এফ বলে যদি এখানে বল প্রয়োগ করে তাহলে নিশ্চয় দ্বিতীয় বস্তুটি ওই এফ বলে হাতের উপর সমান এবং বিপরীত বল প্রয়োগ করবে। যার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করছে, কখনোই একটি বস্তুর উপর নয়। যদি এমন হতো যে এই বস্তুটির উপর এফ বল তুমি প্রয়োগ করছো এবং বস্তুটিও তার নিজের উপরে বিপরীত ক্রমে একটা এফ বল প্রয়োগ করছে এবং সমান বল, তাহলে পরে এটা লব্ধি বল অথবা কাটাকাটি হয়ে শূন্য হয়ে যেত। কিন্তু এখানে দুইটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করার কারণে এটা লব্ধি বল কখনো শূন্য হয় না, যার কারণে কোনো বস্তুকে আমরা গতিশীল করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে আমরা এখান থেকে পাবো কত? বিপরীত ক্রমে যে বলটা পাবো সেটা হচ্ছে -F, অর্থাৎ বিপরীত বল, এবং এরা হচ্ছে সমান। তো এটাকে যদি আমরা মান যদি বের করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা এটাকে মডুলাস চিহ্ন দিতে পারি। তখন আমরা দেখব যে মডুলাস চিহ্ন দিলে মাইনাসটা উঠে যায় মূলত। তখন আমরা বলতে পারি যে এই বল দুটা পরস্পর সমান, যাদের মান সমান এবং দিকটা হচ্ছে বিপরীত, মাইনাস চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সূত্র থেকে আরও মনে মনে প্রশ্ন আসতে পারে যে যদি সমান এবং বিপরীত বল প্রয়োগ করে বা সমান বল যদি প্রয়োগ করে তাহলে আমরা যখন এমন হতে পারে যে আমরা যখন পৃথিবী থেকে লাফ দিই পৃথিবীতে, তখন পৃথিবী আমাদেরকে যে বলে টানে, আমরা কেন পৃথিবীকে নিজের দিকে টানতে পারি না, বা টানতে পারলে কতটুকু বলে টানি বা বোঝা যায় না কেন, এমন প্রশ্ন আসতে পারে। অথবা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন মাটিতে চলাচল করি তখন বালির উপর সহজে হাঁটতে পারি না, অথবা কাদামাটিতে কেন সহজে হাঁটতে পারি না, অথবা আমরা পানির উপর কেন চলাচল করতে পারি না। এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে জাগতে পারে প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা যদি উদাহরণগুলো দুই একটা ব্যাখ্যা করি তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে আসবে। দেখো, উদাহরণ আমি এক দিয়েছি যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি
তোমাদের বই একটা আপেল দিয়ে দেওয়া আছে, আমি একটা বস্তু দিয়ে দিয়েছি, সরি একজন ব্যক্তি দিয়ে দিয়েছি, যেখানে দেখো যে মনে করো তোমার ওজন, তোমার ভর যদি 40 কেজি হয় এবং পৃথিবীর ভর আমরা জানি 5.98 × 10⁻24 কেজি। তো তোমাকে পৃথিবী এফ বলে যদি নিজের দিকে আকর্ষণ করে, তাহলে নিশ্চয় তুমিও তো এফ বলে আকর্ষণ করার কথা। এবং মহাকর্ষ সূত্র থেকে বা মহাকর্ষ বল থেকে তোমরা এর আগের লেকচারে দেখেছো যে এফ সমান হচ্ছে G/m/r², অর্থাৎ প্রত্যেকটি বস্তুর মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল আছে, যে সূত্রটা হচ্ছে এই সূত্রটা মেনে চলে। অর্থাৎ এই বলটা এফ, অর্থাৎ এফ সমান G/m হচ্ছে r², যেখানে এমটা হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এমটা হচ্ছে ব্যক্তির ভর বা বস্তুর ভর। তাহলে এই যে এফ বল, এই বলেই কিন্তু তোমাকে পৃথিবী আকর্ষণ করছে, তুমিও পৃথিবীকে আকর্ষণ করছো, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে তুমি পড়ছো, অথচ পৃথিবী কেন তোমার দিকে এগিয়ে যাচ্ছে না বা গতিশীল হচ্ছে না কেন? প্রিয় শিক্ষার্থীরা, এটা বুঝতে গেলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র নিশ্চয় বোঝা উচিত, যেটা আমরা পড়ে আসছি। নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল কি, যে প্রত্যেকটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর, তাহলে ভর তো আমরা এম, আর ভর বেগের পরিবর্তনের হার কে আমরা ত্বরণ বলি, অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফলই হচ্ছে বল। তো এই যে আমরা বলটা পাচ্ছি, এই বলটা মূলত দেখো যে এখানে বস্তুর ভরের উপর, ভর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা এখানে যদি ত্বরণ বের করতে চাই, অর্থাৎ তোমাকে পৃথিবী কি ত্বরণে টানছে, সেটা হচ্ছে 9.8 × 9.8 m/s² ত্বরণে তোমাকে পৃথিবী টানছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণে। আর তুমি পৃথিবীকে কত ত্বরণে টানছো সেইটা যদি আমরা বের করতে চাই, যেমন এ সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম। এফ সমান আমরা লিখতে পারি mg ভাগ হচ্ছে এম, যেখানে এম এর মান তোমার হচ্ছে ভর 40 কেজি আমরা ধরেছি, 40 কেজি, এবং জি এর মান 9.8, আর এম এর মানটা হচ্ছে পৃথিবীর ভর 5.98 × 10⁻24। এইটা হিসাব করলে আমরা প্রিয় শিক্ষার্থীরা যেটা পাই সেটা হচ্ছে 65.55 × 10⁻24 m/s² এককে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই যে ত্বরণে তুমি কিন্তু পৃথিবীকে টানছো, এই ত্বরণে পৃথিবীকে তুমি টানছো, তো তোমার কাছে মনে হয় যে সংখ্যাটা তো অনেক বড়। আসলে প্রিয় শিক্ষার্থীরা, এটার মানে কি? এখানে যে আমরা বলেছি যে 65.55 × 10⁻24, এইটার মানে যেটা বোঝায় এই সংখ্যাটা এত ছোট যে তোমরা এটার মানে আমরা বলতে পারি 0.00, এইভাবে জিরো চলবে। প্রায় 21টি জিরো হওয়ার পর আমরা এই সংখ্যাটা লিখতে পারবো। তো আমরা যদি দশমিকের পরে এভাবে অসংখ্য, অর্থাৎ 21টি যদি জিরো থাকে, তাহলে আমরা এই সংখ্যাটিকে প্রায় শূন্যের কাছাকাছি বলতে পারি। যদিও শূন্য নয়, তবে শূন্যের কাছাকাছি বা প্রায় শূন্য আমরা বলতে পারি। তো তার মানে আমরা বুঝতে পারছি এত ছোট ত্বরণে বা এত নগণ্য ত্বরণে তুমি পৃথিবীটাকে বা পৃথিবীর ত্বরণটা এত নগণ্য তোমার দিকে এত কম বেগে গতিশীল যে তুমি কিন্তু বা আমরা কিন্তু পৃথিবী যখন আমাদের দিকে এই নগণ্য বেগে এগিয়ে আসে তখন অনুভব করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, খুব একটা মজার বিষয় হচ্ছে যে তোমরা একটা ইন্টারেস্টিং যে বিষয় যে তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝছো যে পৃথিবী শুধুমাত্র আমাদেরকে বা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয় এমনটা নয়, আমরাও কিন্তু পৃথিবীকে খুবই নগণ্য হলেও আমরা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নিতে পারি, এবং সেটা খুবই নগণ্য হলেও। তো আমাদের মাথায় এটা রাখো যে আসলে তুমি যতই কম ভরেরই বস্তু হোক বা তুমি নিজেই পৃথিবীকে খুব সামান্য পরিমাণ বলে হলেও নিজের দিকে টানো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা নিউটনের তৃতীয় সূত্র বোঝার জন্য আরও একটা উদাহরণ দেখি, যেমন উদাহরণ 2 আমি দিয়েছি যে যখন আমরা হাঁটা চলা করি তখন কিভাবে এটা তৃতীয় সূত্র কাজ করে। আমাদের একটা জিনিস মনে রাখো যে এখানে যে ওজনের সমান বল প্রয়োগ করে মূলত আমরা মাটিতে হাঁটা চলা করতে পারি। আমাদের শরীরের বা আমাদের যে ওজন, এই ওজনের যে পরিমাণ ওজন, সেই পরিমাণ ওজনেই কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরে দিই, এবং সেই ওজনের সমপরিমাণ বল পৃথিবী আমাদের উপরে বিপরীত একটা বল প্রয়োগ করে। যেমন আমি চিত্রে দিয়েছি, দেখো এখানে যদি এফ পরিমাণ বল তুমি মাটির উপরে দাও, তাহলে নিশ্চয় মাটিও তোমাকে এফ পরিমাণ বিপরীত একটা বল প্রয়োগ করবে।
যার কারণে তুমি তখন এখানে স্থির হয়ে দাঁড়াতে পারবে। তার মানে তোমার ওজনের সমান বল তুমি মাটিতে দিচ্ছ, সে সমপরিমাণ বল তোমার পায়ের উপর বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে বলেই কিন্তু তুমি তখন এখানে স্থির হয়ে বা আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। তাছাড়াও যখন গতিশীল অবস্থায় থাকি, গতিশীল হই বা চলাচল করি, তখন আমরা যে বল আমাদের যে ওজন তার থেকেও কিন্তু বেশি পরিমাণে ওজন প্রয়োগ করি, কারণ গতিশীল অবস্থায় থাকলে ওজনটা আমাদের বেড়ে যায়। তখন এই ওজন যখন বাড়ে তখন এই ওজনের কারণে ভূমিও ঠিক সে পরিমাণ ওজন বা সে পরিমাণ বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। এই বলের ত্বরণের কারণেই বা বেগের কারণেই আমরা কিন্তু সামনের দিকে চলাচল করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরও তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে বা আমাদের পরীক্ষাতে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হয়ে থাকে, যেমন ঝুরঝুরে বালুর উপর হাঁটা সহজ নয় কেন, কাদা মাটিতে হাঁটা কষ্টকর কেন, মসৃণ মেঝেতে তেল বা সাবান পানি দিয়ে পিচ্ছিল করলে হাঁটা সম্ভব নয় কেন, আবার আমরা বলতে পারি যে আমরা পানির উপর হাঁটতে পারি না কেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই মোটামুটি একই রকমই আমরা দিতে পারি যে আসলে আমি এই ঝুরঝুরে বালুর উপর কেন হাঁটতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা বলেছি, দেখো যে আমাদের ওজনের সমান বল প্রয়োগ করে, আমাদের ওজনের সমান বল আমরা মাটির ভূপৃষ্ঠের উপরে প্রয়োগ করি এবং সেই পরিমাণ বলই আমাদেরকে পৃথিবী আমাদের পায়ের উপরে দেয়। কিন্তু যখন বালু বা ঝুরঝুরে বালু বা কাদামাটিতে যখন তুমি হাঁটবা, তখন কিন্তু সেই পরিমাণ বল আমরা মাটিতে বা কাদামাটিতে বা বালিতে দিতে পারি না। আমাদের শরীরের যে ওজন, সেই পরিমাণ ওজনের সমান বল কাদামাটি বা বালু মাটিতে না দেওয়ার কারণেই পৃথিবী কিন্তু সেই পরিমাণ বল দিতে পারে না। অর্থাৎ আমরা খুবই নগণ্য পরিমাণ বল আমরা মাটির উপরে দিই বা বালিতে দিই বা কাদামাটিতে দিই বলে সেই নগণ্য পরিমাণ বা খুব কম পরিমাণ বল আমাদের পায়ের উপরে মাটি, বালি বা কাদামাটি দেই, ফলে আমাদের হাঁটতে একটু কষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও মসৃণ মেঝে তো একই ঘটনা ঘটে, আমরা বল সম্পূর্ণরূপে আমাদের ওজনের সমান বল দিতে পারি না। এছাড়াও কিন্তু আমরা পানির উপরে হাঁটতে পারি না, এটাও একটা কারণ যে আমরা খুবই নগণ্য পরিমাণ বল আমরা পানির উপরে দিই, যেটা আমাদের শরীরের ওজনের থেকে খুবই কম। এই কম হওয়ার কারণে পানিও খুব কম পরিমাণ বল আমাদের উপর দেয়, যার কারণে আমরা পানিতে হাঁটাচলা বা ভেসে থাকতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নিউটনের তৃতীয় সূত্র এই ধরনের অনেকগুলো প্রশ্নই তোমরা মনে আসতে পারে, যেগুলোর তোমরা নিজে এই গবেষণা বা চিন্তা করলে এগুলোর উত্তর পেয়ে যাবা। যেমন নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পায় যে রকেট চলে, যে রকেট তার পিছন দিকে জ্বালানি ব্যবহার করে তার পিছন দিয়ে যে ধোঁয়া বা যে গ্যাস বের করে দেয়, অথবা জেট প্লেন অথবা আতশবাজি যে আমরা দেখি, এই আতশবাজিগুলো যখন জ্বালানো হয় বা উড়ানো দেখি আমরা, তখন এদের যে বারুদগুলো আছে সেগুলো জ্বালানি হিসেবে কাজ করে এবং পিছন দিক থেকে গ্যাস বের হয়। এগুলোর কারণে কিন্তু যেই বলে গ্যাসটা বের করে দেওয়া হয়, ঠিক সেই গ্যাসগুলো বিপরীত দিকে এই রকেটের বা আতশবাজির উপর বিপরীত একটা বল প্রয়োগ করে, যার কারণে সেগুলো কিন্তু উপরের দিকে উঠতে থাকে। এছাড়াও কিন্তু আমরা বন্দুকের গুলির ক্ষেত্রে দেখি যে বন্দুকের গুলি বের হয়ে যায়, বন্দুক থেকে যে বলে গুলিকে বের করে দেওয়া হয়, ঠিক সেই বলই কিন্তু বিপরীত দিক থেকে বন্ধুর উপর একটা বল প্রয়োগ করে, ফলে আমরা কিন্তু পিছন দিকে একটা ঝাঁকি খাই। এছাড়াও কিন্তু আকাশে পাখি উড়ে, এটাও কিন্তু বায়ুর উপর একটা তৃতীয় সূত্র প্রয়োগ করে, অর্থাৎ বায়ুর উপর একটা বল প্রয়োগ করে, ফলে বায়ু বিপরীত দিকে তার পাখার উপর একটা বল প্রয়োগ করে, এইভাবে কিন্তু পাখিগুলো উঠতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে অসংখ্য তৃতীয় সূত্রকে মেনে অসংখ্য আমরা জিনিস দেখতে পাই বাস্তবিক জীবনে। তো আমরা আশা করছি তোমরা তৃতীয় সূত্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, তবে তোমাদের বইটা খুবই সুন্দর করে লেখা আছে, আরও বিস্তারিত আছে, যেগুলো তোমরা পড়লে আরও কিছু জানতে পারবা। এরপরে আমরা দেখি যে ঘর্ষণ বল। দেখো যে একটি বস্তু যখন অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন ঘর্ষণের কারণে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। তার মানে একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু চললে তখন এদের স্পর্শতলে একটা ঘর্ষণের তৈরি হয়, এটাকেই ঘর্ষণ বল আমরা বলছি। তো চিত্রটার দিকে একটু দেখো যে একটা বস্তু আমি রেখেছি এখানে, এই বস্তুটার উপরে যে বল প্রযুক্ত বল হচ্ছে এফ আমি দিয়েছি,
এই বলটা তুমি যে দিক থেকে দিবা, অর্থাৎ প্রযুক্ত বল কোনো বস্তুর উপরে যে দিক থেকে দিবা তার বিপরীত দিক থেকেই ঘর্ষণ বল তৈরি হবে। এখানে ঘর্ষণ বল দেখো বিপরীত দিক থেকে হচ্ছে, অর্থাৎ এই টেবিলের উপরে তোমাদের বইয়ে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, মনে হয় যে টেবিলটা অনেক মসৃণ, তাহলে এখানে ঘর্ষণ বল হয় কেন? তো তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে খুব জুম করে একটা বিন্দুকে দেখানো হয়েছে, যেখানে আমরা দেখি যে টেবিলটা আসলে কিন্তু মসৃণ নয়, অমসৃণ, এবং এখানে খুব ছোট ছোট অনেক গর্ত থাকে। তাহলে বস্তুর মধ্যেও গর্ত থাকে, টেবিলের মধ্যেও গর্ত থাকে, বা আমরা অমসৃণ দেখি, তো এই গর্তগুলো পরস্পরের সাথে মিলে যায়, ফলে বল যখন প্রয়োগ করি তখন একটা ঘর্ষণ বলের তৈরি হয় স্পর্শ তলে। তো তুমি এই প্রযুক্ত বলের কারণে একটা ঘর্ষণ বল পাচ্ছ। তাছাড়া এই বস্তুটাকে তুমি সামনের দিকে একটু সরিয়ে নিতে চেষ্টা করছো এবং সরিয়ে নাও, তখন এই সরানোর কারণে যে বলটা কাজ করে সেটাকে বলি আমরা কার্যকর বল। তাহলে প্রযুক্ত বল দুইটা অংশে বিভক্ত হয়, একটা হচ্ছে ঘর্ষণ বল স্পর্শতলে, আর একটা হচ্ছে বস্তুটাকে তুমি সামনের দিকে সরিয়ে নিচ্ছ, এইটা হচ্ছে কার্যকর বল, অর্থাৎ এই পরিমাণ তুমি কাজ করছো, তাই কার্যকর বল। তাহলে আমরা বলতে পারি যে প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকর বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল, অর্থাৎ এফ সমান সমান হচ্ছে এফ প্রাইম প্লাস হচ্ছে এফ কে। এই যে চলকগুলো ব্যবহার করেছি তোমরা এই নিজের মতো ব্যবহার করতে পারো, স্মল এফ ব্যবহার করা হয় অনেক সময় এফ কে কে, অথবা এটাকে এফ ব্যবহার করতে পারো, এটা পি ব্যবহার করতে পারো, ইচ্ছে মতো ব্যবহার করলে সমস্যা নেই, বুঝতে পারলেই হলো। এরপরে দেখো যে তাহলে এটাকে যদি এই পাশে করি আমরা, এই পাশে করলে এফ প্রাইম সমান হচ্ছে এফ মাইনাস এফ কে পাবো, অর্থাৎ কার্যকর বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। এই সূত্রটা দিয়ে প্রিয় শিক্ষার্থীরা অনেক অঙ্ক আমাদের এসে থাকে, এর আগে পরীক্ষায় এসেছে, আমরা অঙ্ক যখন করব ম্যাথ করব তখন তোমরা বুঝতে পারবা। দেখো এরপরে ঘর্ষণ বলকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, এছাড়াও বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মূলত 4 ভাগে ভাগ করা যায়। দেখ প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। দুটি বস্তুকে স্থিতি ঘর্ষণ বলতে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে যখন স্থির থাকে তখন তাকে আমরা বলবো যে ঘর্ষণ বল তৈরি হয়, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তার মানে আমি যে এই যে স্থির হয়ে দাঁড়িয়ে আছি পৃথিবীর পৃষ্ঠে বা এই যে ফ্লোরের ওপরে, এই ফ্লোর এবং আমার পায়ের পৃষ্ঠের সঙ্গে একটা ঘর্ষণ বল তৈরি হয়েছে, এই বলের কারণে আমি স্থিরভাবে দাঁড়িয়ে আছি, এটাকে আমরা ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বলতে পারি। এছাড়াও এই যে বিল্ডিংটা আমরা দাঁড়িয়ে আছে, বিল্ডিংটাও কিন্তু স্থিতি ঘর্ষণের কারণে। এছাড়াও একটা পেরেক যখন দেওয়ালে লাগানো হয় ঢুকানো হয় তখন পেরেকটা স্থির অবস্থায় থাকে, এই স্থির ঘর্ষণের কারণেই সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আশা করছি তোমরা স্থিতি ঘর্ষণ বুঝতে পারছো এখানে। এছাড়া আরও অনেক স্থিতি ঘর্ষণের উদাহরণ আছে। তারপরে দেখো যে গতি ঘর্ষণ, যেটা আমাদের একটি বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যখন চলমান হয় তখন দুইটা বস্তুর মধ্যে যে স্পর্শতলে একটা ঘর্ষণ তৈরি হয় তাকে আমরা বলছি যে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ দেখো গতি ঘর্ষণ মূলত ওজনের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল যখন থাকবে তার ওজনের উপর নির্ভরশীল, ওজন যত বেশি হবে তার ঘর্ষণের পরিমাণটা বেশি হয়ে যাবে। যেমন একটা ট্রাক গতিশীল অবস্থায় তার টায়ারের সঙ্গে রোডের যে ঘর্ষণ বল, সেখানে যে গতি ঘর্ষণটা আছে একটা সাইকেলের কিন্তু সেই রকম গতি ঘর্ষণ থাকবে না, এটাই স্বাভাবিক। আবার একটা ট্রাক ব্রেক কষলে যেভাবে একটা গতি ঘর্ষণ বা ঘর্ষণ বলের তৈরি করবে একটা সাইকেলের ক্ষেত্রে তেমন সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে গতি ঘর্ষণ হচ্ছে ওজনের উপর নির্ভরশীল। বলতে পারি আমরা এখান থেকে যে এফ প্রপোর্শনাল, এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে এফ, এটাকে আমরা বলেছি যে গতি ঘর্ষণ বল, এফ প্রপোর্শনাল হচ্ছে ডাব্লিউটা হচ্ছে বস্তুর ওজন, কারণ ওজনের উপর নির্ভরশীল, অর্থাৎ ওজন যত বাড়বে ঘর্ষণ অর্থাৎ গতি ঘর্ষণের মান তত বেড়ে যাবে। তাহলে এইটা থেকে আমরা যেটা লিখতে পারি এইটা সমান হচ্ছে যে মিউ, এই চলকটাকে মিউ বলা হয়, মিউ ইন্টু ডাব্লিউ। এই মিউটা হচ্ছে কি, একটা হচ্ছে এটা হচ্ছে ঘর্ষণ সহক বলা হয়। তো আমরা এখান থেকে দেখো এখানে লেখা আছে যে মিউ, এখন যদি মিউটাকে এবারে নিয়ে আসি তাহলে আমরা পাবো কি যে এফ ভাগ হচ্ছে ডাব্লিউ। তো এই যে গতি ঘর্ষণ সহক এইটা মূলত একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট হতে পারে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য। যেমন একটা রোডে একটা মোটর বাইক চলে, একটা ট্রাক চলে, একটা সাইকেল চলে, যাই চলুক না কেন প্রত্যেকটা বস্তুর যদি আমরা গতি ঘর্ষণ জানা থাকে এবং যদি আমরা তার ওজন জানতে পারি তাহলে এ মিউ এর মান প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে বা প্রত্যেকটা গাড়ির জন্য একই হবে। যদি আমাদের সাইকেলের ক্ষেত্রে এক হয়, বাইকের ক্ষেত্রেও এক হবে, ট্রাকের ক্ষেত্রেও এক হবে, বাসের ক্ষেত্রেও
এক মানই পাবো। তাহলে পরে এজন্য এটা একটা কনস্ট্যান্ট মান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো যে আবর্ত ঘর্ষণ কি, একটি তরলের উপর আবর্ত কথাটা যদি আমরা বুঝি, আবর্ত মানে হচ্ছে আবর্তন করা বা ঘোরা অথবা গড়িয়ে চলা এমন বুঝি আমরা। তাহলে পরে আবর্ত ঘর্ষণ বলতে একটি বস্তু একটি তরলের ওপর একটি বস্তু যখন গড়িয়ে গড়িয়ে চলে, একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে চলবে বা ঘুরে ঘুরে চলবে, তখন সেটাকে আমরা আবর্ত ঘর্ষণ বলবো। যেমন বিভিন্ন গাড়ির চাকা গড়িয়ে গড়িয়ে চলে, এটা আবর্ত ঘর্ষণ। এছাড়াও আমরা বলতে পারি যে একটা ফুটবল বা একটা ক্রিকেট বল যখন মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে, তখনও কিন্তু এটাকে আমরা আবর্ত ঘর্ষণ বলতে পারি, আবর্ত ঘর্ষণ। এরপরে দেখো যে আমরা যেটা এছাড়াও আমরা প্রবাহী ঘর্ষণটা দেখি, যে যখন কোনো একটা বস্তু তার আগে আমি বলি যে প্রবাহীটা কি। প্রবাহী পদার্থ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থকে। তার মানে কোনো একটা বস্তু যখন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে অথবা তার উপর দিয়ে যখন চলবে, বায়ুর মধ্যে দিয়ে চলবে, তখন যে ধরনের ঘর্ষণ বল হবে তখন তাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। দেখো প্রবাহী ঘর্ষণ কোন ধরনের কেমন, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রবাহী ঘর্ষণ আমাদের হয়ে থাকে, যেমন একটা নৌকা চলে তখন প্রবাহী ঘর্ষণ, মাছ যখন পুকুরে সাঁতার কাটে বা সাঁতারু যখন পুকুরে সাঁতার কাটে তখন এটা প্রবাহী ঘর্ষণ। এছাড়াও প্যারাশুট থেকে ওপর থেকে কোনো ব্যক্তি যখন পড়ে তখন নিচে নামে, তখন কিন্তু একটা প্রবাহী ঘর্ষণ, অর্থাৎ বায়ুর সঙ্গে একটা ঘর্ষণ বলের তৈরি হয়, ফলে কিন্তু সে হঠাৎ করে পড়ে যায় না, দ্রুত পড়ে না, আস্তে আস্তে পড়ে, ফলে নিরাপদ থাকে। এভাবে আমরা প্রবাহী ঘর্ষণের অনেক বাস্তব দৃষ্টান্ত দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি যে গতির উপর ঘর্ষণের প্রভাব। আমরা গতির উপর অনেক ঘর্ষণের প্রভাব দেখতে পাই, তার মধ্যে দু একটি আমি লিখেছি। যেমন মনে করো যে কাদা মাটিতে ঘর্ষণ। তোমরা নিশ্চয় জানো যে একটা কাদামাটিতে যখন একটা গাড়ি চলে তখন কাদাতে টায়ার যদি ঢুকে যায় বা পুঁতে যায়, তখন কিন্তু সেই টায়ারটা আর সামনের দিকে এগুতে পারে না। কারণ হচ্ছে এখানে ঘর্ষণের পরিমাণ কমে যায়, এত পরিমাণ কমে যায়, ফলে গাড়িটির চাকার সঙ্গে মেঝে ঘর্ষণ তৈরি হয় না, ফলে সে সামনের দিকে আগাতে পারে না। তখন এর টায়ারের কাদার নিচে, কাদার উপরে আমাদের অনেক কাঠ অথবা শুকনো মাটি, বালি অথবা খড়কুটা বিভিন্ন রকম জিনিস দিয়ে টায়ারকে অথবা গাড়িকে উঠানোর চেষ্টা করি, অর্থাৎ ঘর্ষণ বলকে বাড়ানোর চেষ্টা করি। এরপরে দেখো যে টায়ারের পৃষ্ঠে ঘর্ষণ। তোমরা একটা টায়ারের চিত্র দেখেছো, খুব সুন্দর যদিও হয়নি। তো এই চিত্রে দেখো যে আমাদের প্রত্যেকটা চাকাতে খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটা থাকার কারণটা হচ্ছে যে এখানে ঘর্ষণ বলের বৃদ্ধি পায়। এই ঘর্ষণ বলের সুবিধাটা হচ্ছে তুমি রাস্তাতে গাড়ি চালানোর সময় যদি টায়ারের মসৃণকে খাঁজ কাটা থাকে, তাহলে খুব চলার সময় দুর্ঘটনা এড়াতে পারা যায়, রাস্তার বাঁক খুব সহজে নেওয়া যায়, আবার ব্রেক কষলে খুব দ্রুত থামানো যায়, এ ধরনের সুবিধাগুলো হয়। কিন্তু যদি টায়ারটা পুরাতন হয়ে যায় বা মসৃণ হয়ে যায়, তখন কিন্তু এইটা ব্রেক কষার সঙ্গে সঙ্গে না থামে একটু দূরে গিয়ে থামে, ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিন্তু বাঁক নেওয়ার সময় বাঁক নিতে না পেরে সোজাসুজি গাড়ি চলে যায় অনেক সময়, এটা কিন্তু ঘর্ষণ বল কমে যাওয়ার কারণে হয়। তাহলে টায়ার এর জন্য পুরাতন হলে আমরা নতুন টায়ার পরিবর্তন করে থাকি। তারপরে দেখো রাস্তার মসৃণতা। রাস্তা যদি মসৃণ হয় তাহলে একই ঘটনা ঘটে, অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য রাস্তা অমসৃণ করে রাখা হয়। এরপরে হচ্ছে গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল। ব্রেকিং বল বলতে ব্রেক করার জন্য যে বল প্রয়োগ করা হয়। আমরা জানি যে প্রত্যেকটি চাকার সঙ্গে একটি চাকতি লাগানো থাকে, এই চাকতির সঙ্গে ব্রেক লাগানো থাকে। তো পায়ের সঙ্গে পা যখন ব্রেক চাপা হয় তখন কিন্তু এই চাকতিটা এবং চাকার সঙ্গে একটা ঘর্ষণ বলের তৈরি হয় এবং খুবই শক্ত একটা ঘর্ষণের তৈরি হয়, বেশি পরিমাণ ঘর্ষণের তৈরি হয়, ফলে চাকা কিন্তু থেমে যায় বা গাড়ি থেমে যায়, যেটাকে আমরা হাইড্রোলিক ব্রেক বলে থাকি। তাহলে এই ঘর্ষণের বলের কারণেই মূলত গাড়িকে থামানো সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো যে একটা বিয়ারিং অর্থাৎ বল বিয়ারিংয়ে ঘর্ষণটা কেমনভাবে কাজ করে। তোমরা জানো যে কোনো একটা বস্তু বা গাড়ি বস্তুকে চালানোর জন্য মূলত চাকা লাগানো হয়, অর্থাৎ ঘর্ষণ বল কমানো হয়। এই চাকার সঙ্গে আবার চাকার মধ্যে একটা বিয়ারিং থাকে, এই বিয়ারিংটার কাজটা হচ্ছে ঘর্ষণ বলকে আরও কমানো। এই বিয়ারিংয়ের মধ্যে আবার দেখো ছোট ছোট বল আছে, যেটাকে আমরা স্টিলের বল বলে থাকি। এই স্টিলের বলগুলোর কাজ হচ্ছে ঘর্ষণ বলকে আরও কমানো। এছাড়াও কিন্তু এই ঘর্ষণ বল যাতে আরও কমানো যায় বা চাকা যাতে আরও বেশি ঘুরে, এজন্য এই বিয়ারিংয়ের মধ্যে আমরা তেল, গ্রিজ বা মোবিল জাতীয় পদার্থ দিয়ে থাকি, যেটাকে আমরা লুব্রিকেটিং বলে থাকি। তো লুব্রিকেটিং বা তেল বা মোবিল ব্যবহার করলে এই চাকাটা আরও মসৃণ হয়, অর্থাৎ
ঘর্ষণ বলের পরিমাণটা আরও কমে যায়, ফলে আমাদের গাড়ির গতি একটু বাড়ানো সম্ভব হয় বা জ্বালানির অপচয় কম হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যন্ত আমরা যে ঘর্ষণ বল পড়েছি তার একটা কথা দেখো, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। দেখো যে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছো, তারপরে আমি একটু আলোচনা করি, আমাদের কিন্তু আলোচনা হয়ে গেছে অলরেডি। তারপরে আমি বলি যে উপদ্রব শব্দটা দ্বারা তোমরা বুঝতে পারছো যে আসলে এটা একটা ডিস্টার্ব, একটা হচ্ছে বাজে বা আমাদের এটা যেটা লস করে বা ক্ষতি করে অথবা লস হয় এরকম ধরনের শব্দ এটা, যেটা উপদ্রব। কিন্তু তার আগে দেখো প্রয়োজনীয় যারা যেটা বোঝানো হয় যে এটা আমাদের অবশ্যই দরকারিও একটা উপদ্রব। যেমন মনে করো যে তাপশক্তির ঘর্ষণের কারণে তাপশক্তি হয়, গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়, এরপরে গাড়ি, প্লেন বা জাহাজ সাবমেরিন ঘর্ষণের কারণে কি হয়, কি বলে যে অনেক জ্বালানি অতিরিক্ত খরচ হয়। এছাড়াও মনে করো যে আমাদের জুতার ক্ষয়প্রাপ্ত হয়, ছিঁড়ে যায়। এ ধরনের অসংখ্য উপদ্রব তোমরা দেখে বলতে পারো যে আসলে ঘর্ষণ আসলেই একটা উপদ্রব, কিন্তু এর প্রয়োজনীয়তাও আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ঘর্ষণ না থাকলে বস্তুর কোনো গতি শেষ হতো না, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রের মতো সারা জীবন কিন্তু চলতে থাকতো। ঘর্ষণের কারণে এটা থামানো সম্ভব হয় বস্তুকে। এরপরে ঘর্ষণ আছে বলে দেওয়ালে পেরেক আটকানো সম্ভব হয়। এরপরে ঘর্ষণের কারণে ঘর বাড়ি নির্মাণ করা সম্ভব হয়। ঘর্ষণের ফলে পেন্সিল বা কলম দিয়ে লিখতে আমরা পারি, সেটাও কিন্তু ঘর্ষণের কারণেই হয়ে থাকে, ঘর্ষণ বলের কারণে। ঘর্ষণের জন্য আমরা হাঁটাচলা করতে পারি, ঘর্ষণের কারণে আমরা গাড়ির গতির দিক পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ঘর্ষণ বল থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের আসে সেগুলো আমরা একটু দেখি। অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে গাড়ির গতির ওপর ঘর্ষণের প্রভাব কি, ব্যাখ্যা করো। ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়, ব্যাখ্যা করো। গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। দেওয়ালে পেরেক আটকে থাকে কেন, ব্যাখ্যা করো। আবার ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এটা ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হয়ে থাকে। তো তোমাদের যে ধরনের এখান থেকে প্রশ্ন হোক না কেন, আশা করছি সুন্দরভাবে উত্তর দিতে পারবা। আর তোমাদের বইটা খুব সুন্দর করে লেখা হয়েছে, তোমরা যদি একটু বইটি লাইন বাই লাইন পড়ো তাহলে আরও সুবিধা হবে। এমসিকিউ বলো, অনুধাবনমূলক প্রশ্ন বলো, আমরা এর সঠিক উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। আজকে দেখো আমাদের এইচডব্লিউ থাকছে না, তোমাদের কোনো এইচডব্লিউ নেই। তো আজকে এ পর্যন্ত। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রয়োজন বোধ মনে করো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আইডি আনিকুল ইসলাম এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।